তোমার বিয়ে ছিল বলেই বলিনি। এত কথা বাদ, আমি গিয়ে মাকে বলছি বিকেলে প্রান্ত আর তিথির সাথে আমরাও বের হব। না থাক, দরকার নেই। মুখে না বলো, মনে মনে ঠিকই যেতে চাইছে পরি। পরির মুখ দেখে বোঝে তুর্য। খোঁচা মেরে বলে, বুঝি তো বুঝি, মনে মনে তো বলছ। ইস, আমার স্বামীটা কত কিউট, লক্ষ্মী। অবশ্য আমি তো কিউটি। তুর্যর কথা শুনে হেসে ফেলে পরি। সত্যি যাব আমরা? হ্যাঁ গো সুন্দরী। পরি দুগাল টেনে দে বলে তুর্য। বাড়িতে বলার পরে কেউ আপত্তি করেনি, এমনকি তাহমিনা বেগমও নয়। পরশুই আবার ফিরে আসবো। দুপুরে সবাই একসঙ্গে খেয়ে রেস্ট নাও। পরি ব্যাগ গুছাচ্ছে, তুর্য শুয়েছিল। পরি উদ্দেশ্য বলে, এত জামা কাপড় নিচ্ছ কেন? আমরা থাকবো তো একদিন, পরশু ফিরে আসবো। বাই এনি চান্স তুমি ওই বাড়িতে থেকে যাওয়ার প্ল্যান করছো না তো? শোনো, এসব হবে না বলে দিলাম। যেতে মন চেয়েছে তাই নিয়ে যাচ্ছি, তার মানে এই নয় যে তোমাকে রেখে আসবো। যাবো দুজনে একসাথে আর আসবো দুজনে একসাথে। কোনো চালাকি হবে না। বিয়ের আগে থেকেছো সেটা অন্য হিসেব, তবে এখন তুমি আমার বউ, আমার সম্পত্তি। আর আমার সম্পত্তি আমি হাতছাড়া করব না, বগল দাবা করে রাখবো। কথা বলো নাকি রেডিও চলে? হাতের ভাঁজ করতে থাকা কাপড়গুলো তুর্যর দিকে ছুঁড়ে দিয়ে পরি বলে। তুর্য কাপড়টা ক্যাচ ধরে ফেলো, বিছানায় রেখে পরির কাছে গিয়ে পরির হাত ধরে বলে, মজা না সিরিয়াস? তুমি কি সত্যি আমার ছেড়ে থাকবা ওইখানে বলো? তুর্য অসহায়ের মতো বলা কথা শুনে মুচকি মুচকি হাসে পরি। হাতে ছাড়িয়ে নিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলে, বউ পাগল হয়ে গেছো তুমি? তুমি কি অন্য কারোর জন্য পাগল হতে বলো? একদম না। তাহলে কিছু না। আচ্ছা কিছু না, এখন তো বলো। কি বলবো? কয়দিন থাকবা? আরে বোকা, এগুলো কাপড় ভাঁজ করে রেখে দিচ্ছি, এক সিট কাপড় নিয়েছি শুধু। আর তোমার সাথে পরশু ফিরে আসবো। তুর্য পরীকে কাছে টেনে বলে, লক্ষ্মী বউ। জামাই আর মেয়ে আসবে শুনে ছেলের সাথে নিয়ে রাজ্যের বাজার করেছে পরীর বাবা। রোজ আর রেহানা বেগম মিলে যত্ন সহকারে সব রান্না করেছেন। পরী এই কয়েকদিনে বুঝে গেছে তুর্য খেতে খুব পছন্দ করে, তাই ফোন দিয়ে বলেছে তুর্যর পছন্দ সব খাবার রান্না করতে। রান্না বান্না শেষ করে ঘর গুছিয়ে সবাই অপেক্ষা করছে। প্রিয়ম একদণ্ড স্থির হয়ে বসতে পারছে না। কখন আসবে আর কখন বোনকে দেখবে? প্রিয়মের অস্থিরতা দেখে রেহানা বেগম বললেন, একটু স্থির হয়ে বসো। পারছি না তো মা। কখন যে আসবে একবার বরং ফোন দিয়ে দেখি, বলে পকেট থেকে ফোন বের করে। রেহানা বেগম ধমক দিয়ে বলেন, রাখ, ফোন করবি না। এই নিয়ে কতবার ফোন করছি হিসেব আছে কোনো? 5 মিনিটও হয়নি লাস্ট কল করেছি। বলেছে তো প্রায় এসে পড়েছে। এখন আর বিরক্ত করিস না। মায়ের কথা মতো আর ফোন করে না প্রিয়ম, তবে মুখটা মলিন হয়ে যায় তা দেখে রোজ মিটিমিটি হাসে। প্রিয়ম খেপে গিয়ে বলে, হাসো কেন? কই হাসি আটকানোর চেষ্টা করে বলে রোজ। ওই যে এখনও হাসতেছ, বলে প্রিয়ম। দেখছেন আম্মা, আমি নাকি হাসতেছি? নালিশ দিয়ে বলে রোজ। রেহানা বেগম করলে ওর মুখ দিয়েও হাসে। তোর কি, তুইও হাস? বাহ, খুব ভালো। এখন তো রোজই সব আমি কে? আমি তো এখন পর। এতক্ষণ পত্রিকা পড়েছেন বাবা আর তিনজন খুনসুটিময় ঝগড়া কথাবার্তা শুনছিলেন। সত্যি বলে তিনি নিজেও অস্থির হয়ে আছেন মেয়েকে দেখার জন্য, কিন্তু তিনি তো আর প্রিয়মের মতো বাচ্চামো করতে পারে না। সেই বয়সে তো এখন আর নেই। ছেলে মেয়ের বিয়ে দিয়েছে, কিছুদিন পর নাতি নাতনিও আসবে। এখন আর তার বাচ্চামো করা সাজে না অন্তত। তাই অস্থিরতা লুকাতে পত্রিকা খুলে বসেছিলেন। প্রিয়মের বাচ্চামো দেখে বলেন, যখন পরিবারকে রেখে দেশের বাইরে থাকিস তখন তো এমন করিস না। তখন তোর এত ভালোবাসা কোথায় যায়? বোনের জন্য তখন অস্থির লাগে না? উত্তরে রোজ বলে, একদম বাবা, আমারও তো এই একই কথা। দেশে কি কাজের অভাব আছে?
কেন পরিবার ছেড়ে বিদেশে করে থাকতে হবে আমাদের? নিজে দূরে থাকে, আমাকেও সবার থেকে দূরে রাখে। প্রিয় মৃদু হাসে, বলে, কখন তো ছোট্ট বোনটা বিয়ে হয়নি? মনে হতো আছেই তো বাবা মায়ের কাছে, কিন্তু এই বিয়ে শব্দটা যেন অন্য কিছু তৈরি করেছে মনে। মনে হয় আমার বোনটা ভীষণ ভীষণ দূরে, অনেক বছর হয় দেখি না। রেহেনা বেগমের চোখ ছলছল করছে। রোজ গভীর ভালোবাসাময় দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়মের দিকে। ছেলেটার মন কত সফট, কত ভালোবাসে বোনটাকে। এখন শ্বশুর শাশুড়ি না থাকলে শিওর প্রিয়মকে কাছে টেনে জড়িয়ে ধরত। বাবা বলেন, একটু অপেক্ষা কর, এসে পড়বে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আব্বু। কি? এখন থেকে বাংলাদেশেই থাকবো। তুমি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিও। রোজ খুশিতে লাফিয়ে ওঠে, সেই সঙ্গে খুশি হয় বাবা এবং মাও। রেহানা বেগম বলেন, সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, ভেবে সিদ্ধান্ত নিয়েছি তো। বললে, বাবা, ভেবে নিয়েছিস? পরীর শ্বশুরবাড়ি চলে যাওয়া তোমরা যে কতটা একা হয়ে পড়েছ সেটা বুঝছি এই কয়েকদিনে। আমারও যদি চলে যায় তাহলে তো তোমরা সম্পূর্ণ ভেঙে পড়বে। তবে একবার ফিরতে হবে সেখানে সব ঝামেলা মেটানোর জন্য। তারপর একেবারের জন্য ফিরে আসব বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, বললেন বাবা। কলিং বেল বাজছে। অপেক্ষার প্রহর শেষ হয়েছে। রোজ প্রিয়মকে বলে, যাও তুমি দরজা খুলে দাও। প্রিয়ম গিয়ে হাসি মুখে দরজা খুলে দেয়। ভাইকে দেখে খুশিতে লাফিয়ে উঠে পরি ঝাঁপিয়ে পড়ে প্রিয়মের বুকে। প্রিয়ম যত্ন করে পরীর কপালে চুমু এঁকে দেয়। আমার কলিজা তুর্য ফলমূল, মিষ্টি আরও বিভিন্ন খাবার হাতে দাঁড়িয়ে আছে। দু ভাই বোনের ভালোবাসা দেখছে। তিথিকে শ্বশুরবাড়ি রেখে আসার সময় তিথি এভাবেই জড়িয়ে ধরছিল। ভাসা ভাসা চোখগুলো দেখে বুকে খুব লেগেছিল। তুর্য হাত থেকে প্যাকেটগুলো নেয় প্রিয়ম, তারপর ভিতরের রুমে বসে। রোজ নাস্তা নিয়ে আসে দুজনের জন্য। আসতে এত দেরি হলো যে? জিজ্ঞেস করলেন রেহানা বেগম। উত্তরে পরি বলেন, আসার সময় তিথি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। তোমাদের দেরি হচ্ছিল দেখে তোমার ভাই তো অস্থির হয়ে যাচ্ছিল। টেবিলের ওপর খাবার রেখে বলে রোজ। তুর্য হেসে বলে, কেন? আপনার ননদ কি কোথাও বিক্রি করে দিতাম? সেটা আপনি পারবেন না ভাই। আমরা সব জেনে শুনেই ননদ বিয়ে দিয়েছি। সারা জীবনে এমনভাবে আলগে রাখবেন, দোয়া করবেন ভাবি। আমার দোয়া সবসময় আপনাদের সঙ্গে আছে। আরও কিছুক্ষণ কথাবার্তা চলে সবাই, তারপর একসঙ্গে খেতে বসে। পরি খেতে বসলে পানি ছাড়া কিছুই খায় না। কেন খাচ্ছে না জিজ্ঞেস করলে জানায়, বাড়িতে খেয়েছেন, আবার তিথি শ্বশুরবাড়িতে গিয়েও খেয়েছেন, তাই পেট একদম জায়গা নেই। কিন্তু পরি বারণ শুনছে না কেউই। রেহানা বেগম অনেক জোরজবস্তি করে অল্প খাওয়া পরীকে। খাওয়া শেষ হলে বলেন, এই যে খাবার খেলি, এগুলো এখন কার পেটে গেল? আমার। ঠিক এজন্যই জোর করলে আমি খাই না, কারণ আমি জানি তুমি এই ডায়লগ দিবা, এরপর মারবো। ডায়লগ কি? সত্যি তো পেটে ক্ষুধা রেখেও বলিস ক্ষুধা নেই, হয়েছে, মাপ চাই। খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাবা, ভাই আর তুর্য দোকানে যায় চা খেতে। রোজ বাড়িতে বানিয়ে দিতে চাইলে তুর্য বলে, বাড়ির চা খাবো সন্ধ্যার পর, তখন সবাই একসাথে আড্ডা দেব আর চা খাবো। এখন জামাই শ্বশুর আর সুমন্দি বড়শালা একসাথে আড্ডা দেব চায়ের দোকানে। তুর্য এত মিশুক স্বভাবের জন্য এত অল্প সময় সবার মন জয় করে নিয়েছে। পরীর পরিবারের সবাই তুর্যকে খুব পছন্দ করে আর ভালোবাসে। এরা তিনজন বাইরে যাওয়ার পর বাড়িতে আড্ডা দেয় রেহানা বেগম, পরি, রোজ। মাগরিবের নামাজ পড়ে তিনজনে বাড়ি ফিরে একসাথে। সঙ্গে নিয়ে আসে ফুচকা আর গরম গরম হালিম। বাড়িতে রোজ সন্ধ্যা নাস্তা বিভিন্ন আইটেম তৈরি করেছে। তারপরও সকলে একসঙ্গে বসে জমিয়ে আড্ডা দিয়েছে। প্রিয়ম আর তুর্য কথা শুনে সকলে হাসিতে হাসিতে পেট খিলখিল ধরার মতো অবস্থা। রেহানা বেগম পরি ছোটবেলার কথা গল্প করেন। পরি খেপে গেলেও বাকিরা হাসে। পরি এটাও জানে পরে ঠিকই তুর্য এসব কাহিনী নিয়ে খেপাবে। কেন যে মা ছোটবেলার গল্প বলতে গেল ডিনারের আগ পর্যন্ত গল্পগুজব চলে। ডিনার শেষ করে ছেলেরা
সবাই রুমে চলে যায়। পরি রোজ আর রেহানা বেগমের সাথে হাতে হাতে কাজ করে দেয়। রেহানা বেগম বারণ করলেও পরি শোনে না। এক পর্যায়ে পরি মাকেই কোনো কাজ করতে না দিয়ে রুমে পাঠিয়ে দেয়। তারপর ভাবি ননদ মিলে হাসতে হাসতে গল্প করে আর কাজ করে। ওদের এত মিল দেখে নয়ন জুড়িয়ে যায় রেহানা বেগমের। তিনি পরির রুমের দিকে যান, দরজা নক করে বলেন, আসবো বাবা? তুর্য তখন গেম খেলছিল। শাশুড়ি ডাক শুনে ফোন রেখে দেয়। বলেন, আসুন মা। রেহানা বেগম ভিতরে গিয়ে বলেন, কোনো কাজ করছিলে? না মা, গেম খেলছিলাম। কিছু বলবেন? আর কি বলবো, তোমাদের মিল দেখে চোখ জুড়িয়ে যায় বাবা। তুর্য মৃদু হেসে বলে, দোয়া করবেন মা, সারা জীবন যেন আমি পরীকে আলগে রাখতে পারি। পারবে তুমি, সেই বিশ্বাস আছে আমার। একটু থেমে তিনি আবার বললেন, মেয়েটা এগরে টাইপের, খাওয়ার ব্যাপারে ভীষণ অনিয়ম, সঙ্গে অনীহা তো আছেই। খেতে বললে রেগে যায়। যখন এখানে ছিল তখন অনেক জোর করে খাওয়াতাম, এখন তো এখানে থাকে না। তুমি ওর খাওয়ার ব্যাপারে একটু খবরদারি করিও বাবা, শাসন না করলেও খাবে না ঠিক মতো। আমি সব খেয়াল রাখবো মা, আপনি কোনো চিন্তা করবেন না। তুর্য কথায় ভরসা পান তিনি। অন্যান্য বিষয়ে কিছু কথা বলে চলে যান। ড্রয়িং রুমে কাজ শেষ করে রোজ আর পরি গল্প করছেন। তিনি পরীকে ধমক দিয়ে বলেন, তুর্য একা রুমে, তুই এখানে গল্প করছিস? যা রুমে যা, কালকে দিনে গল্প করিস। হ্যাঁ যাও পরি, বলে রোজ। পরির কথা না বাড়িয়ে রুমে চলে আসে। তুর্য ঘরে নেই, ব্যালকনিতে দরজা খোলা। তাহলে তুর্য এখন ব্যালকনিতে? পরি ব্যালকনি গিয়ে বলে, কি করছো এখানে? তুর্য একবার পরির দিকে তাকিয়ে ভুবন ভুলানো হাসি দিয়ে বলে, এসেছো? চাঁদ দেখছিলাম, দেখো আজকের চাঁদটা কত সুন্দর। বলে পরি হাত ধরে টেনে সামনে নিয়ে আসে। পিছন থেকে পরীকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। পরি চাঁদ দেখে, সত্যি আজকের চাঁদটা ভীষণ সুন্দর, সম্পূর্ণ শুভ্র চাঁদ। সাথে আকাশটাও আজ পরিষ্কার, কোথাও কোনো মেঘ নেই। রাশি রাশি তারা আকাশে ঝলমল করছে। এক হাতে পরি চুলের খোপা খুলে দেয় তুর্য। চুল মাতাল করা ঘ্রাণে বিমোহিত হয়, চুলে মুখ ডুবিয়ে দেয়। মাতাল করা কণ্ঠে বলে, পরি বলো তো চাঁদটা কি বলছে? কি বলছে? ভালোবাসি। পরি হাসে, লজ্জা ভালোবাসা মিশ্রিত হাসি। ঝড় আসার ঠিক আগ মুহূর্তে চারপাশ যেমন নীরবতা ছেয়ে থাকে, ঠিক তেমনই পরিবেশ এখন। তাহমিনা বেগমের এতদিন চুপচাপ থাকার কারণটা সম্পূর্ণ স্পষ্ট। তিনি বাইরে মানুষজনকে জানাতে চান না পরির প্রতি তার অসন্তুষ্টি, কিন্তু পরীকে তিনি বুঝিয়েছেন পরির জায়গা তার মনে কোথাও নেই। রুমের বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে ভাবছিল পরি, জীবন খুবই অদ্ভুত, কখন কোথায় মন নেবে বোঝা মুশকিল। একই বাসা থেকে শাশুড়ির সাথে মনোমালিন্য ভালো লাগে না পরি। তাহমিনা বেগমের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যখন কঠিন কিছু জবাব দিতে ইচ্ছে করে, তখন মায়ের কথা মনে পড়ে। মা পরীকে কোলের ওপর শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছিল, আজ তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি, একটা কথা মাথায় রাখবি, এখন তুই শুধু একজন মেয়েই নস, একটা বাড়ির বউ তুই। মেয়েদের বিয়ের আগের জীবন আর পরের জীবন সম্পূর্ণ আলাদা। শ্বশুরবাড়ি মানেই এই নয় সারাক্ষণ স্বামীর সাথে সময় কাটানো। ইচ্ছে হলো রান্না করলাম, না হলো করলাম না। নিজের ইচ্ছে আগেও ভাবতে হবে শ্বশুরবাড়ির সবার ইচ্ছের কথা। এখন চাইলেও তুই তোর মন মর্জি মতো চলতে পারবি না। তুই আগে বাড়ির পরিবেশ বুঝবি, তার কি চায়, কি চলাফেরা পছন্দ করে তুই ভালো করে জানিস। তোর প্রতি তাহমিনা বেগমের রাগ, সে তোকে প্রতি পদে হয়তো কথা শোনাবে, কিন্তু তুই ভেঙে পড়বি না, মনোবল দূর রাখবি। তুই অন্যায় না করা সত্ত্বেও যদি কথা শোনায় তাও চুপ থাকবি। আমি তো জানি আমার মেয়ে প্রতিবাদী, কিন্তু সংসার সবসময় প্রতিবাদ চলে না। সংসার চালাতে হয় বুদ্ধি ভালোবাসা দিয়ে। যখন বেআইনের মাথা ঠান্ডা হবে তখন তার ভুলটা ধরিয়ে দিবি, আর ভুলেও ঘরে সব কথা তুর্যর কানে দিবি না। তাহমিনা বেগম যেন বলতে না পারেন, তুই তুর্যকে উস্কাস মানে কি মা? অন্যায় সহ্য করবো, আবার তুর্যকে কিছু বলবো না? না বলবি না। তুর্যর কান আছে, চোখ আছে, চোখের সামনে সত্যটা নিজেই একদিন দেখবে, আর নিজের কানও শুনবে। সংসার খুব কঠিন মা, খুব।
মা সেই দিন মৃদু হেসেছিল, বলছিলেন স্বামী ঠিক থাকলেই সংসার ঠিক থাকবে। সারাদিন রুমের ভিতর করো কি? ডাক যে শোনো না। তাহমিনা বেগম ডাকে নড়ে চড়ে দাঁড়ায় পরি। চোখের কোণে পানিটুকু মুছে ড্রয়িং রুমে যায়। পরীকে দেখে তিনি বলেন, ঘরের কোনো কাজ তো করোই না, 1 কাপ চা বানিয়ে দিতে পারবে? তিনি মিথ্যে বললেন। বিয়ের 1 মাস পর থেকে বাড়ির সব কাজ পরি করে, তবুও তার মিথ্যে নালিশ চলে পরির ওপর। পরি বলে, পারবো। সকালে চা বানানো ছিল, সেই চা গরম করে দুধ চিনি মিশিয়ে তাহমিনা বেগমকে দেয়। তাহমিনা বেগম চায় 1 চুমুক দিয়ে মুখটা বিকৃত করে ফেলে। পরীকে ধমক দিয়ে বলে, কি বানিয়েছি সেটা? কোনো চা হয়েছে? মা, আজ সকালের চা আপনি বানিয়েছিলেন, চায়ের পরিমাণ বেশি ছিল তাই শেষ হয়নি। শান্ত ভঙ্গিতে বলে পরি। তাহমিনা বেগম একটু চুপসে যান, কিন্তু চুপ থাকা মানুষ তিনি নন। পরীকে অপদস্থ না করে তার শান্তি নেই। তিনি শাসিয়ে শাসিয়ে বলেন, সাহস তো তোমার খুব হয়ে গেছে, মুখে মুখে তর্ক করছো। চা আমি বানিয়েছি তো কি হয়েছে? দুধ চিনি তো তুমি মিশিয়েছো, একদম শরবত বানিয়ে ফেলেছো। আপনি চায়ে 3 চা চামচ দুধ আর 2 চামচ চিনি দেন, আমিও তাই দিয়েছি। তিনি এবার হাতের কাপটা ছুঁড়ে ফেলে দিলেন টাইলসের ওপর। পরে সুন্দর কাপটা মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চা ছড়িয়ে পড়েছে ফ্লোর জুড়ে। রাগে উদ্ধত হয়ে পরীর দিকে এগিয়ে যান তিনি। তুমি কি বলতে চাও আমি মিথ্যে বলেছি? তা তো আপনি ভালোই জানেন। আসুক আজ তুর্য, তোমার মুখে মুখে তর্ক করা আমি ছোটাচ্ছি। কি বউ ঘরে এনেছি সেটা আমি তুর্যকে দেখাবো। পরি আর কথা না বাড়িয়ে ভাঙা কাপের টুকরোগুলো কুড়িয়ে বেলচায় ঝুলে নেয়, ময়লা ঝুড়িতে ফেলে দিয়ে ছোট বালতিতে করে পানি নিয়ে আসে। ন্যাকড়ার পানিতে ভিজিয়ে চা মুছে নেয়। তারপর অনবরত মুখ চালাচ্ছে তিনি। পরি সব শুনুক, কথা গায়ে মাখছে না। সব কথা কানে তুলে সংসার করা আর কঠিন হয়ে পড়বে। মায়ের কথা মেনে চলতে হবে। তুর্যর জন্য হলেও আমার রয়ে শুয়ে থাকতে হবে। দুজন মানুষের মধ্যে তর্ক বিতর্ক চলে, কথা বাড়ে, কিন্তু তাদের মধ্যে একজন চুপ থাকলে কথা থেমে থাকে। যখন উস্কানো হোক, ওপাশ থেকে উত্তর না আসলে কথা বাড়ানো যাবে না। তাহমিনা বেগম চাচ্ছেন পরি উত্তর দিক, যাতে তিনি চিৎকার চেঁচামেচি করতে পারে। পাশের ফ্ল্যাট থেকে লোকজন আসুক, তখন তিনি তিলকে তাল বানিয়ে শোনাবেন। সবার কাছে পরীকে খারাপ বউ প্রমাণিত করবেন। তাহলে না তুর্য বিশ্বাস করবে পরি ভালো নয়, মায়ের কোনো সেবা যত্ন করে না। কিন্তু তার ফাঁদে পা দিচ্ছে না পরি। পরি ওর মতোই প্রতিদিনকার কাজকর্ম চালিয়ে যাচ্ছে। পরি মনে মনে বলছে, যত পারুক নিজেই বক বক করুক, ক্লান্ত হলে একাই থেমে যাবে। গোসল করে দুপুরের খাবার খেয়ে নেয় পরি। টেবিল গোছাচ্ছেন, পর মা ফোন দেয়। ফোনে কথা বলতে বলতে কাজ করছেন। তখনই আবার চেঁচিয়ে ওঠে তাহমিনা বেগম। তার মতে বাপের বাড়ি ফোন দিয়ে পরি সলা পরামর্শ করে, মায়ের সাথে কুবুদ্ধি করে। ফোনের এ পাশ থেকে তাহমিনা বেগম সব কথাই রেহানা বেগমের কানে যায়। তিনি বোঝেন মেয়েটা খুব ভালো নেই। পরি বাবা জানলে কষ্ট পাবে। বাপের বাড়ি নিয়ে যা না তাই বলছে তিনি। পরি আর সহ্য করতে পারছে না। তোমার সাথে পরে কথা বলছি মা, বলেই ফোন কেটে দেয় পরি। খুব শান্ত দৃষ্টিতে তাকিয়ে তাহমিনা বেগমের দিকে তাকিয়ে বলেন, কেমন এমন করেন আপনি? অতীত নিয়ে কেনই বা পড়ে আছেন এখনো, যেখানে আমার কোনো দোষই ছিল না। বিয়ের পর থেকে আপনি এমন করছেন। বাড়িতে কারোর সাথে কথা বললে যেন খুব আরছি। কেন নিজেকে সবার মতোই ভাবেন? পাশের বাড়ি আন্টির সাথে আপনার করা সব কুরুচিপূর্ণ কুবুদ্ধির কথা সবই কিন্তু আমার কানে আসে মা। সব সহ্য করেও আমি চুপ থাকি, তবু আপনি এমন করেন কেন? কি চান আপনি? আমি চাই তুমি তুর্যর জীবন থেকে চলে যাও। তোমার সাথে যখন আমার ছেলেকে দেখি আমার রাগে শরীর জ্বলে যায়, সহ্য করতে পারি না তোমাকে। পরি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তাহলে যত পারেন জ্বালাতে থাকেন, আমি তুর্যকে ছাড়বো না। আমিও দেখব কতদিন তুমি থাকতে পারো। তখন তুর্যর মুখের দিকে তাকিয়ে বিয়েতে মত দিয়েছিলাম, এখন এমন অবস্থা করব তুমি নিজেই চলে যাবে। চেষ্টা করে দেখুন। বিকেলে টাইগারকে খাবার দিতে ছাদে যায় পরি। এখন আর টাইগারকে ভয় লাগে না। মজার বিষয় হচ্ছে পরি কুত্তা বললে টাইগার এখন আর রাগ করে না। অবশ্য পরি এখন কুত্তা বলে না,
টাইগার বলেই ডাকে। যখন খেতে চায় না তখন রাগ দেখিয়ে পরি কুত্তা বলে বকাবকি করে। তখন অভিমানে মুখ ঘুরিয়ে নেয় টাইগার। জন্তু হলেও ভালোবাসা বোঝে। মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেও অভিমান ভেঙে যায়। খুব মিল এখন দুজনের। সময় পেলে ছাদে এসে টাইগারকে নিয়ে বসে থাকে। টাইগার থেকে চিলকোঠা 3 বেলা খাবার দেয় পরি। এজন্য বোধ হয় পরির সঙ্গে এত তাড়াতাড়ি ভাব জমে গেছে। ছাদে আসলেই পরি পুরনো কথা মনে পড়ে যায়। তুর্যর সাথে ফুল নিয়ে ঝগড়া, এরপর টাইগারকে নিয়ে হাসাহাসি। কি ভয়টাই না পেত পরি। মায়ের রুমে ফ্যান ঠিক করা নিয়ে নিচে পড়ে যাওয়া, দেখা হলেই দুজনের ঝগড়া সব মনে পড়ে নিজেই একা একা হাসে পড়ি। সেই ঝগড়ুটে ছেলেটা এখন কত আপন। এখন ওকে ছাড়া থাকার কথা এক মুহূর্তের জন্য ভাবতে পারে না পরি। এত বেশি কেউ কাউকে কোনোদিন ভালোবেসে ফেলবে কল্পনাও ভাবিনি। সময় খুব দ্রুত চলে যায়, মানুষের মনও বদলায়। ভাবনা না আসা জিনিসগুলো ম্যাজিকের মতো সত্যি হয়ে যায়। ও ভাবি, তুমি এখানে? আমি তোমায় খুঁজছি। দিশানের ডাকে হুঁশ ফিরে। মাত্র স্কুল থেকে এসেছে, পরনে ইউনিফর্ম এখনও পাল্টায়নি। দিশানের কি একটা স্বভাব হয়েছে, এখন বাড়িতে আসলেই আগে পরীকে খোঁজে। না দেখে পেলে ভাবি বলে জোরে জোরে ডাকে। বাবার বাড়িতে থাকতে এমন করতো পরি আর প্রিয়ম। বাড়িতে এসে আগে মায়ের খোঁজ লেগে পড়ত। হয়তো বাবা মা ছাড়া ছোট্ট দিশানের মনে অনেকটা জুড়ে পরির বসবাস। বসা থেকে উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, কখন এসেছো? এই তো এসেই তোমায় খুঁজলাম, তুমি নেই, তাই মনে হলো তুমি ছাদে থাকবে। আচ্ছা বাসায় চলো।